বাহার ভাইবিহীন আজ তিনটে দিন কেটে গেল। কেমন নীল বিষাদ সমুদ্রে কুল কিনারা বিহীন দিনগুলো। সকাল দুপুর রাত নিজেদের মতন মুগ্ধতা ছড়াতে যেন ব্যর্থ হলো তিনটে দিনই। চিত্রার মনে যেই গভীর অমাবস্যা নেমেছে, সেই অমাবস্যার আধার ছাপিয়ে সূর্য উঠতে পারেনি। রাতগুলো কেমন ডুকরে কেঁদে উঠে হাহাকার করে অভিযোগ করে যায় অনাকাঙ্ক্ষিত বিচ্ছেদের। চিত্রা কেবল ফ্যাল ফ্যাল করে দেখে সেই আর্তনাদ। এর চেয়ে বেশি কিছুই যে তার করার নেই। তন্মধ্যেই কলেজ থেকে আবারও মডেল টেস্টের তারিখ ধার্য করা হলো। খুব শীঘ্রই পরীক্ষা। চিত্রা বিষাদ তুলল বন্দিখানায়। চেয়ার টেনে মুখ ডুবালো বইয়ের পাতায়। কিন্তু কি অদ্ভুত, বইয়ের লেখা কেমন ঝাপসা। চোখের জলগুলো কি বাহার ভাইয়ের মতন বেইমানি করছে? অশ্রু তার, অথচ ঝরছে বাহার ভাইয়ের নামে। এমন সুখ বিধাতা কেন আমাদের দেয়? তির্যক রোদের তপ্ত দুপুর, জানালা গলিয়ে রোদ এসে পড়ছে চিত্রার পড়ার টেবিলে। ঘরের ফ্যান বন্ধ, কারেন্ট নেই। চিত্রা ছাড়া পুরো ফ্ল্যাটে আর কোনো জনমানুষের চিহ্ন নেই। মা নিজের কলেজ গিয়েছে, ভাই যেন গিয়েছে ভার্সিটি। পুরো ফ্ল্যাটে চিত্রা একা। শোক পালনের মহোৎসব তাই জেঁকে ধরেছে তাকে। চিত্রা খুব চেষ্টা করলো পৃথিবীর সকল ধ্যান সে বইয়ের উপর দিতে। বারংবার তার চেষ্টা বিফলে গেল। হাজার চেষ্টা করেও সে ধ্যান দিতে পারল না বইয়ের পাতায়। কি বিরক্তিকর ব্যাপার স্যাপার। চিত্রা সশব্দে চেয়ারটা পিছে ঠেলে উঠে দাঁড়ালো। না চাইতেও বারবার বাহার ভাইয়ের সেই এলোমেলো চুলের ঢেউগুলো মনে পড়ে যাচ্ছে। লোকটা কি জাদু করলো? ঘেমে নে একাকার চিত্রার শরীর। সেই ঘরমাক্ত মুখখানা নিয়েই সে বারান্দায় দাঁড়ালো। আশেপাশের রাস্তা বেশ নীরব। মাঝে মাঝে রিকশার টুংটাং শব্দ ভেসে আসে, এরপর আবার নিশ্চুপ হয়ে যায়। নিশ্চুপ রাস্তার দিকে নিষ্প্রাণ চোখে তাকিয়ে রইল চিত্রা মিনিট 5। চোখের সামনে ভেসে উঠল চিলে কোঠার ঘরটা। বাহার ভাইয়ের গিটারের মোহনীয় সেই টুংটাং সুর, ঠোঁটের ভাঁজে রাখা সিগারেটের ধোঁয়া উড়ানোর দৃশ্য, চোখের বেকারত্বের হাহাকার। বাহার ভাইটা যে বড্ড একা, তাই এই 1 বছরে বেশ ভালো করে জানা হয়ে গেছে চিত্রার। সেই একা মানুষটাই কিনা চিত্রাকে একা করে দিয়ে গেল। চিত্রার মনে জেগেছে আরও একটা সংশয়। বাহার ভাই কেন অহিয়াপার বিয়ের পরে চলে গেলেন? তবে কি বাহার ভাইয়ের মনের মণিকোঠায় অহিয়াপা যত্নে লুকানো ছিল? নিজের ভাবনায় নিজেই কেঁপে উঠল। না না, বাহার ভাইয়ের মনে অন্য কারো ঠাঁই আছে ভাবলেই কেন যেন বুক মোচড় দিয়ে ওঠে। কেমন ব্যথা ব্যথা লাগে। অহিয়াপার মনে যে বাহার ভাই আছেন, সেটা কি চিত্রা জানতো না? অবশ্যই জানতো, কিন্তু জেনেও সে না জানার ভাব ধরেছিল কেবল নিজের স্বার্থে। বাহার ভাই যে কেবল তার, কিন্তু সে ভুল। বাহার ভাইরা হয়তো কারোর হয় না। বাহার ভাইদের ভালোবেসে প্রতিটা নারী অহির হয়ে রয়ে যায়। বাহার ভাইরা বিশাল জীবনের অপ্রাপ্তি হিসেবেই হয়তো সদা থেকে যায়। চিত্রার এই 18 বছরের জীবনে পরপর এত অপ্রাপ্তি কখনো মেলেনি। খুব সুন্দর হাসি হাসিতেও কেটেছে গত হওয়া বসন্তগুলো। তবে এবার কেন বসন্ত কেবল চৈত্র মাসের খরা হয়ে রইল? এবার কেন বসন্ত এত বিবর্ণ? ভাবনার মাঝেই কলিং বেলের কৃত্রিম শব্দে ভাবনার রাজ্যে ভাটা পড়ল। চিত্রা বিষণ্ণ দেহটাকে টেনে দরজা অবধি নিয়ে গেল, কিন্তু দরজা খুলে সে অবাক। আশেপাশে কেউ নেই, তবে কলিং বেল বাজালো কে? বিরক্ত হয়ে যখন চিত্রা দরজা আটকাতে নিবে, তখনই দরজার সামনে ইট দিয়ে চাপা দিয়ে রাখা কাগজ চোখে পড়ল। চিত্রা খানিকটা কৌতূহল বশত কাগজটা কুড়িয়ে নিল। আশেপাশে বেশ ভালো করে চোখ বুলিয়েই দরজাটা আটকে দিল। হাতের কাগজটা নিয়ে এসে আরাম করে বসলো নিজের খাটে। কাগজটা মূলত কেবল কাগজ না, চিঠিও বলা যায়। কাগজটা মেলে ধরতেই অসম্ভব মুগ্ধতা ভরা লেখা জলজল করে উঠল। চিঠির শুরুতেই প্রিয় রঙ্গনা শব্দটা দেখে সে বিমূঢ় হয়ে গেল। 2-3 বার চিঠির সম্বোধন করা শব্দটাই চোখ বুলালো।
তার বাহার ভাই এসেছিল? এই চিঠি কি তবে বাহার ভাই দিয়ে গেল? চিত্রা চিঠি হাতে নিয়েই আবার বারান্দার দিকে ছুটে গেল বাহার ভাইয়ের দেখা পাওয়ার আশায়। কিন্তু চিত্রার এমন আশা পূরণ হলো না। হাজার ছটফট করা মন নিয়ে, আকাঙ্ক্ষা নিয়েও সে দেখতে পেল না বাহার ভাইকে। মন খারাপ হলো তার। তুমুল মন খারাপ নিয়ে সে চিঠিটা পড়া শুরু করলো। প্রিয় রঙ্গনা, আমি জানি চিঠির শুরুর সম্বোধনীটা দেখেই তুমি তুমুল আগ্রহে আমায় খুঁজে বেড়াবে। এই মুহূর্তে তুমি তাই করছো, তাই না? তুমি এত বোকা কেন গো? যখন আমার অনুভূতি তোমার হাতের মুঠে, তখন আমার উপস্থিতি দিয়ে কি আসে যায়? তুমি অনুভব করলেই দেখতে তোমার হাতের মুঠোয় ওই চিঠির ভাঁজে আমি আছি। অথচ তুমি তো তত চালাক না। চালাক হলে কি আর আমার অত কাঠখড় পোড়াতে হতো? তুমি নাকি পড়াশোনা শিখেই তুলে মন খারাপের উৎসবে মেতেছো। এমন হেলাফেলা করলে বাহার ভাইয়ের রিক্সার খরচ দিবে কিভাবে? বাহার ভাইয়ের তো ভাগ্যে চাকরি নেই। এখন যদি রঙ্গনাও কিছু করতে না পারে, তবে আমাদের সংসার হবে কি করে? বুঝলে রঙ্গনা, তুমি বড্ড বোকা। তাই তো সংসার করার জন্য খুঁজে খুঁজে একমাত্র বাহার ভাইকেই পেলে। জেনে শুনে কেউ নিজের পায়ে কুড়াল মারে বলতো? আমায় চেয়ে বড্ড ভুল করলে রঙ্গনা। আমায় চাইলে কেবল দুঃখের উৎসবে পাবে, আমায় পাবে না। তুমি কি বিশ্বাস করো তোমার বাহার ভাই কোনো খারাপ কাজ করতে পারে? আমি জানি তুমি তোমার বাহার ভাইকে এতটাই বিশ্বাস করো যে কখনো তাকে ভুল বুঝবে না। কিন্তু খুব শীঘ্রই হয়তো তোমার সেই বিশ্বাসের আয়না চূর্ণ বিচূর্ণ হতে চলছে। তোমার চূর্ণ বিচূর্ণ বিশ্বাসের ভাঙন আমি দেখতে পারবো না যে। তোমার হয়তো অনেক মানুষ আছে, আমার কেবল তুমিই আছো। তোমার জন্যই হয়তো আমি চাকরির সন্ধান করেছিলাম, একটা ছোটোখাটো সংসারের স্বাদ করেছিলাম। সময় ও পরিস্থিতির কাছে আজ সব অসহায়। মৃত্যুর আগ মুহূর্ত অবধি আমি চাই তুমি আমায় বিশ্বাস করো। তোমার চোখে অবিশ্বাস আমায় যে বেঁচে থাকার পরও মেরে ফেলবে। খুব শীঘ্রই আমাদের দেখা হবে রঙ্গনা, আমাদের সংসার হবে। আমরা এ শহর ছেড়ে খুব দূরে চলে যাব। যাবে তো? ইতি, বাহার ভাই। চিঠিটা হাতের ভাঁজে রেখে চুপ করে রইল চিত্রা। বাহার ভাইয়ের চিঠির মাঝে কেমন ধ্বংসের আভাস। খুব খারাপ কিছু হওয়ার সম্ভাবনা। চিত্রার বুক কাঁপল। বাহার ভাই কি তবে কোনো গোলক ধাঁধায় আটকে গেল? এধার ওধার হাতড়েও চিত্রা উত্তর পেল না নিজের প্রশ্নের। তবে সে বাহার ভাইয়ের সাথে সংসার করবে যে কোনো মূল্যে। যেহেতু সংসার করার জন্য অনেক দূর যেতে হবে, সেহেতু আগে না হয় মহিনের মৃত্যুর রহস্যটা পরিষ্কার করে দিয়ে যাবে। বেশ খানিকটা প্রমাণ তো সে পেয়েই গেছে। এখন কেবল মোক্ষম সময়ের অপেক্ষা। তারপর চিত্রা আর বাহার না হয় শহর ছাড়বে। চিত্রা জানে বাহার ভাইদের কোনো কলঙ্ক হয় না। রাত তখন 11টা। বাহারের চিঠিটা চিত্রা সারাদিনে বোধহয় খানেকবার পড়ে ফেলেছে। এখনো পড়ছিল, তন্মধ্যেই কলিং বেলের শব্দে তার মনোযোগে বিঘ্ন ঘটে। বুকের মাঝে আরও একবার ছলাৎ করে ওঠে। আবারও দুপুরের মতন অনাকাঙ্ক্ষিত চিঠি আসতে পারে ভেবেই সে ছুটে গেল মেইন দরজার সামনে। মনিয়া বেগম রাতের রান্না করছিলেন। দরজার শব্দ শুনে সেও হাত মুছতে মুছতে এগিয়ে গেল দরজার দিকে। চিত্রা মাকে দেখে নিজেকে সংযত করে ধীর গতিতে দরজা খুলতেই হতভম্ব চোখে সামনের মানুষটার দিকে তাকিয়ে রইল। মনিয়া বেগমের চোখেও ভরা বিস্ময়। অবাক কণ্ঠে বলল, তুমি এখানে যে? আকাশের চাঁদ মাটিতে কেন? শেষের কথাটায় তাচ্ছিল্যের ছোঁয়া। দরজার ওপাশে দাঁড়ানো নুরুল সওদাগর তেমন পাত্তা দিল না বোধহয় সে তাচ্ছিল্যে, বরং বেশ কঠিন স্বরে চিত্রাকে শুধালো, ওই লম্পট ছেলেটা কোথায়? চিত্রা ভ্রু কুঁচকালো, অবুঝ কণ্ঠে বলল, জি। তোমাদের পছন্দের ওই ভব করে নেশাখোর ছেলেটা কোথায়? চিত্রা এবার বোধহয় বুঝলো বাবা কার কথা বলছে। বোঝার সাথে সাথেই তার চোখ মুখে বিরক্ত ছড়িয়ে পড়ল। রাগী কণ্ঠে সে তার বাবাকে বলল, ওনার একটা নাম আছে আব্বা, ভদ্রভাবে কথা বলতে পারলে বলুন, না হয় কথাই বলবেন না। নুরুল সওদাগর তাজ্জব বনে গেলেন। এতদিন তার মেয়ের চোখ মুখে যে সম্মান দেখেছিল নিজের জন্য, আজ আর সেটা দেখতে পেল না। লেবু অতিরিক্ত চিপলে সেটা তিতা হয়ে যায়। চিত্রাই তার বহিঃপ্রকাশ। নুরুল সওদাগর তবুও দমে গেলেন না, কঠোর হয়ে বললেন, তোমার বাহার ভাইকে পেলে অবশ্যই আমাকে কল দিবে, কারণ ওরা আমাদের পুরো পুলিশ টিম খুঁজছে।
মুনিয়া বেগম অসন্তুষ্ট কণ্ঠে বললেন, ওরে খুঁজছে কেন তোমার পুলিশ টিম? মানুষের ভালো তোমাদের কি সহ্য হয় না? নুরুল সওদাগর উচ্চস্বরে হেসে উঠলেন, মুখ বাঁকিয়ে বলল, ভালো? কার ভালোর কথা বলছো? ওই খুনিটার? জানো সে কি করেছে? তার দশম শ্রেণীর ছাত্রীকে ধর্ষণ করে খুন করেছে। তোমাদের আদরের বাহার, সেজন্যই তো পালিয়েছে বাসা থেকে। চিত্রা হতভম্ব চোখে বাবার পানে তাকালো। অনবরত তার পা কাঁপছে। বাহার ভাই অমন করেছে? পুরো শহর জুড়ে ছেপে গিয়েছে বাহার ভাইয়ের নিখোঁজ বিজ্ঞপ্তি। যে যেখানেই তাকে দেখবে সাথে সাথে যেন খোঁজ দেয় ভার্সিটির নেতা সাহেব কিংবা পুলিশকে। কৃতজ্ঞতায় বিরাট পাবলিক ভার্সিটির একজন ক্ষমতাশালী নেতা। পোস্টারগুলো তাহলে সেই নেতাই ছাপিয়েছে। মানবতা আজকাল বেঁচে আছে কিনা, তাই তো নেতারা সহ একজন খুনিকে খোঁজার জন্য সাহায্য করছে আইনজীবীদের। কোচিং থেকে ফেরার সময় বড় বড় পোস্টারগুলোতে চোখ বলিয়ে বলিয়ে ধীর পায়ে হেঁটে যায় চিত্রা। রাস্তাটা খালি পেলেই ছুঁয়ে দেয় পোস্টারের মাঝে থাকা বাহার ভাইয়ের সাদা কালো মুখমণ্ডলকে। কেবল পুরো শহর না, পুরো পৃথিবীও যদি বাহার ভাইয়ের বিপরীতে চলে যায়, তবুও বাহার ভাইয়ের পক্ষে কেবল একজন মানুষ থাকবে, সে হলো চিত্রা। পুরো দুনিয়া তার কাছে মিথ্যে, কারণ সে জানে তার বাহার ভাই একমাত্র সত্য। তন্মধ্যেই চিত্রার কাছে থাকা তার স্মার্টফোনখানা সশব্দে বেজে উঠল। চিত্রা রয়ে শুয়ে কল তুলতেই অহির চিন্তিত কণ্ঠ ভেসে এলো। কই তুই? সবাইকে বললি একত্রিত করতে, এখন দেখি তোরই খবর নেই। চিত্রা ক্ষীণ কণ্ঠে জবাব দিল, এই তো রাস্তায় আসছি। চিত্রার কাছ থেকে উত্তর পাওয়ার পরও অহি ফোনটা কাটলো না। তখনও ফোনে হুড়মুড় করে বাড়ছে সেকেন্ডের হিসাব। চিত্রাও কাটলো না ফোন, কারণ সে জানে অহি আপা কিছু বলার জন্য সময় নিচ্ছে। সেও চুপ থেকে সময় দিল। সেকেন্ডের কাঁটা পেরিয়ে যখন মিনিটে গেল, তখন অহি ধীর কণ্ঠে বলল, তুইও কি বিশ্বাস করিস বাহার ভাই এমন কাজ করেছে? রাতের আকাশে কখনো সূর্য ওঠে আপা? চিত্রার অদ্ভুত প্রশ্নে হয়তো থতমত খেলো অহি। তাই তো বিস্মিত কণ্ঠে জিজ্ঞেস করলো, কি বলছিস? উত্তর দাও আগে। রাতের আকাশে কখনো সূর্য ওঠে? না। কেন ওঠে না? এমন গুরুত্বপূর্ণ প্রশ্নে চিত্রার এখন কথায় বিরক্ত হলো অহি। অধৈর্য কণ্ঠে বলল, এটা অসম্ভব, তাই ওঠে না। তেমনি অসম্ভব আমার বাহার ভাইয়ের নামে ছড়ানো কলঙ্কের সেই কাজটা। চিত্রার উত্তরে হয়তো তাজ্জব বনে গেল অহি। এই মেয়েটাও যে ঘুরিয়ে পেঁচিয়ে এমন জবাব দিবে তা যেন তার ধারণার বাহিরে ছিল। তবে মনে মনে বেশ খুশি হলো সে। প্রশান্তি মাখানো কণ্ঠে আত্মবিশ্বাসের সাথে বলল, কেবল এই মনোভাবটা নিজের মধ্যে রাখবি, তবেই হবে। তুমি রেখেছো তা আপা? তুমিও নিশ্চয়ই এমন বিশ্বাস পুষে রেখেছো, তাই না? চিত্রার প্রশ্নে আবারও হোঁচট খেলো অহি। আমতা আমতা করে বলল, বাহার ভাই বিশ্বাসযোগ্য মানুষই, তাই এটা ভাবাও স্বাভাবিক। বাহার ভাই তো ভালোবাসার যোগ্য মানুষও, তবে ভালোবাসলে না কেন? চিত্রার প্রশ্নে কেঁপে উঠল অহি। মেয়েটা আজ কথায় জব্দ করায় খেলায় নেমেছে। কি সুন্দর সহজ সরলভাবে কঠিন একটা প্রশ্ন করে ফেলল। কিন্তু অহিও কম বুদ্ধিমতী না, তার উপর সাইকোলজির ছাত্রী। চিত্রার যে মতিগতি চলছে বর্তমানে তা বুঝতে খুব একটা বাকি রইল না তার। তবে সে চিত্রার মন মতন উত্তর দিল না, বরং ঘুরিয়ে পেঁচিয়ে বলল, সবাই যোগ্যতার মূল্য দিতে পারে না, তাই হয়তো বাহার ভাই ভালোবাসা পাওয়ার যোগ্য হয়েও ভালোবাসা পায়নি। চিত্রা হাসলো। অহি আপা যে খুব চালাক তা সে ভালো করেই জানে। তবু আরেকটু বুদ্ধির পরীক্ষা করে নিল। সে জানতো অহি আপা কখনো ভালোবাসা স্বীকার করবে না। যা পায়নি, যা পাবে না তা পাওয়ার আকাঙ্ক্ষা প্রকাশ করাও এক ধরনের বোকামি। আর অহি আপা বোকামি খুব কমই করেন। সওদাগর বাড়ির ড্রয়িং রুমে গভীর নিস্তব্ধতা। আজ বাড়ির মধ্যমণি হলো চিত্রা। এই মেয়েটার চোখে মুখে আজ কেমন উপচে পড়া রহস্য। কিছু অদ্ভুত ঘটনা ঘটার সম্ভাবনা। সোফায় যার যার মতন অবস্থানরত আছে সওদাগর বাড়ির সদস্যরা। রোজা সওদাগরের মুখ আগের মতনই ভার ভার। চিত্রা সোফার খালি জায়গাটাতে এসে বসলো। তুহিন মাহতাবও আছেন এখানে উপস্থিত।
চিত্রার এমন রহস্যময় নিশ্চুপতায় বিরক্ত হলেন নুরুল সওদাগর। তার গুরু গম্ভীর কণ্ঠে বললেন, কি সমস্যা তোমার? আমাদের সময়ের কি কোনো দাম নেই তোমার কাছে? হেয়ালি করছো কেন? চিত্রা বাবার কথাকে তেমন পাত্তা না দিয়ে সোফায় আয়েশ করে হেলান দিয়ে বসলো। তারপর অদ্ভুত কণ্ঠে বলল, আব্বু, আপনি কখনো আমায় ভালোবাসেননি কেন? এমন সময় চিত্রার এমন প্রশ্নের জন্য সবাই হয়তো প্রস্তুত ছিল না। নুরুল সওদাগরও খানিক থতমত খেয়ে গেল। বিস্ফোরিত নয়নে তাকিয়ে রইল মেয়ের পানে। সে হয়তো বোঝার চেষ্টা করছে তার মেয়ে কি বলতে চাচ্ছে, কিন্তু বুঝতে সক্ষম হলো না কেউ। সবারই হতভম্ব অবস্থা দেখে ক্ষীণ হাসল চিত্রা। কেমন গুমুট পরিস্থিতি তৈরি করে বলল, জানেন আব্বু, আমি হয়তো একমাত্র মেয়ে যে আব্বুর ভালোবাসা পাওয়ার জন্য নিঃসন্দেহে জান কোরবানি দিয়ে দিতাম। কিন্তু আপনি তো ভীষণ শক্ত পাথর। আমার জানো আপনার দম্ভের কাছে খুবই তুচ্ছ। আমাকে অপছন্দের কারণ কি কেবল মাত্রই আমার জন্ম পরিচয়? চিত্রা, মায়ের কণ্ঠে বিস্ময়, ডাকের মাঝে ধমক। চিত্রা তাকালো মায়ের দিকে, মুচকি হেসে বলল, আজ আমি না হয় একটু বলি আম্মু। জানো আম্মু, আব্বু আমায় একটুও ভালোবাসেনি। আমার কত খারাপ লাগতো, কত কান্না করতাম, কত আল্লাহর দরবারে যে দোয়া করতাম কেবল আব্বু যেন আমায় একটু ভালোবাসে। কিন্তু আব্বু আমায় ভালোবাসেনি আম্মু। আল্লাহ এরপর যদি কাউকে সিজদা দিতে বলতো, তাহলে সেই সিজদাটা আমি আব্বুকে দিতাম। অথচ সেই আব্বু কিনা আমায় ভালোবাসলো না। আমার এক জীবনে এমন বিশাল আফসোস পুষে বাঁচতে হবে ভাবেইনি। তুমি আমায় তো কত সুন্দর জীবন দিলে আম্মু, একটু আব্বুর ভালোবাসা তো দিলে না। মুনিয়া বেগম টলমলে অশ্রু নিয়ে মেয়ের পানে তাকিয়ে আছেন। চোখে মুখে তার অবিশ্বাসের ছাপ। চিত্রা চঞ্চল হলেও কখনো আবদার, অভিযোগ, অভিমান কিংবা বায়না করেনি মায়ের কাছে। কিন্তু আজ যখন সবকিছুই মায়ের পায়ের কাছে ঢেলে দিল, তখন মায়েরই বা কি বলার থাকতে পারে। নুরুল সওদাগরের কথা প্রায় বন্ধ হওয়ার উপক্রম। আজ যেন নতুন চিত্রাকে দেখছে সে। মেয়েটার এমন পরিবর্তন ভাবিয়ে তুলল সবাইকে। বাঁ চোখ দিয়ে গড়িয়ে পড়া অশ্রু কণাকে ভীষণ অবহেলায় মুছে ফেলল চিত্রা। তাচ্ছিল্য করে বলল, আজ এমন কথা কেন বলছি সেটাই ভাবছো তাই না? কারণ আছে দেখেই বলছি। যখন বাঁ হাতটা ঝলসে গেল, হসপিটালের বিছানায় বেঁচে থাকার যুদ্ধে আমি অনবরত ছুটে যাচ্ছি, তখন আপনি আব্বু আমার ছায়া না হয়ে আমার দিকে ছুঁড়ে মারলেন অবিশ্বাসের তীর। আমি সেদিন কতটা ব্যথা পেয়েছি তা আপনাকে বোঝাতে পারবো না আব্বু। সেদিনে ঠিক করেছিলাম আপনার অবিশ্বাসের তীর আমি ভেঙে দিব, আর আজ সেই দিন। চিত্রা শেষ কথায় অবাক হলো সবাই, কিন্তু বুঝে উঠতে পারল না কথাটির সারাংশ। ঘেমে নে একাকার মাহতাব। শার্টের বাহুতে কপালের ঘাম মুছতে মুছতে কেমন বোকা বোকা কণ্ঠে বলল, কি বলছো এসব? মাহতাবের অবস্থা দেখে খিলখিল করে হেসে উঠল চিত্রা। সেকেন্ডের মাঝে বারবার তার পরিবর্তন ভাবিয়ে তুলছে সবাইকে। অনাকাঙ্ক্ষিত ঝড়ের আভাসও যে পাচ্ছে সবাই। অহি অধৈর্য কণ্ঠে বলল, কি বলছিস তুই? তোমরা জানতে চাও না আমাদের এই ঝলসানোর কারণ কি? কে আবার? মহিন? চিত্রার প্রশ্নে অহির সহজ সরল উত্তর। চিত্রা হাসল, ডানে বামে মাথা নাড়িয়ে বলল, ভুল উত্তর। এতক্ষণে ড্রয়িং রুমে অবস্থানরত প্রত্যেকের মাঝে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। অবাক প্রত্যেকটা মানুষ। চিত্রার কথার অর্থ যেন বুঝছে না কেউ। ধৈর্যের বাঁধ ভাঙল এবার তুহিনের। উৎকণ্ঠিত হয়ে বলল, তবে কে করেছে তোমাদের সাথে এমন? চিত্রা হেলতে দুলতে মাহতাবের কাছে এসে বসলো। ফিচেল কণ্ঠে বলল, কি দুলা ভাই, আপনি বলবেন না আমি বলবো? মাহতাবের অবস্থা তখন বেহাল। মুখের মাঝে কৃত্রিম হাসি আঁকার মিছে চেষ্টাও করলো। ভয়ার্ত কণ্ঠে বলল, কিসব বলছো শালিকা? আমি জানবো কিভাবে? জানবেন না কেন? আপনি নিজেই করলেন সেই কাজ, অথচ বলছেন অন্য কথা। ইটস নট ফেয়ার। বড় সড়ো একটা বিস্ফোরণ হয়ে গেল ড্রয়িং রুমে। সমস্বরে সবাই চেঁচিয়ে উঠে বলল, কি? চিত্রের চোখ মুখে এতক্ষণে ঠাট্টার জায়গায় ছড়িয়ে গেল কাঠিন্যতা। দৃঢ় কণ্ঠে মাহতাবের দিকে তাকিয়ে বলল,
আপনি আমাদের সাথে এমনটা কেন করেছেন দুলা ভাই? মাহাতাব ততক্ষণে ঘেমে নিয়ে একাকার। উপস্থিত মানুষগুলোও প্রতিক্রিয়া দেখাতে ভুলে গেল। একবার মাহাতাব আরেকবার চিত্রার দিকে তাকালো তারা। তন্মধ্যে চাঁদনি সোফা ছেড়ে ধপ করে উঠে এলো। মুখ চোখ তার লাল, রাগে দিশেহারা হয়ে সে চিত্রার গালে চড় বসানোর জন্য হাত তুলতেই তার হাত ধরে থামিয়ে দেয় চিত্রা। মুখে আগের ন্যায় হাসি বজায় রেখে বলে, আরে আপা থামো, এত তাড়াতাড়ি চটটা ওয়েস্ট করো না। বলা তো যায় না, অন্য কারোর প্রয়োজনও হতে পারে। চাঁদনি ফুঁসে উঠল, ধমক দিয়ে বলল, তুই কেমন মেয়ে রে চিত্রা? তোকে এত আদর করছি আমি, অথচ তুই কিনা আমার মায়ের আচরণের রাগ আমার আর আমার স্বামীর উপর উঠাচ্ছিস। এসব মিথ্যে বলে এই তোর আচরণ? চিত্রার হাসি হাসি মুখ থমথমে হলো, শক্ত কণ্ঠে বলল, তোমার মায়ের প্রতি বা তোমার প্রতি আমার কোনো রাগ নেই। একটা সময় এই বাড়ি নুন খেয়েছি, তাই এর গুণ গাইতেই হবে। আমি যা বলছি তা এক বিন্দুও মিথ্যে না। আগে শুনবে, তারপর যা বলার বলবে। চিত্রার মুখে চেলিক দেওয়া আত্মবিশ্বাস দেখে চাঁদনির তরতাজা টকবগের রাগটা নিয়ে এলো। ধীর কণ্ঠে বলল, আচ্ছা বল, কি বলবি? চিত্রা ছোট শ্বাস ফেলে, মাহাতাবের দিকে তাকিয়ে তাচ্ছিল্য হাসি দেয়। অতঃপর নিজের বড় চাচা আফজাল সওদাগরের দিকে তাকিয়ে প্রশ্ন ছুড়ে, চাচা, তুমি কি রফিক মোহাম্মদ নামে কাউকে চেনো? আফজাল সওদাগর কপাল কুঁচকালেন। কতক্ষণ মনে করার চেষ্টা করলেন এমন নামে কাউকে চেনেন কিনা। অতঃপর ব্যর্থ হয়ে হতাশ স্বরে বললেন, না আম্মু, মনে পড়ছে না। আমি মনে করাচ্ছি, আজ থেকে 20 বছর কিংবা 21 বছর আগে তোমার কোম্পানিতে একজন শ্রমিককে চুরির দায়ে ফাঁসানো হয়। তা নিয়ে অনেক গন্ডগোল চলে কয়েকদিন। অতপর সেই ভদ্রলোক তার গায়ে লাগানো তকমা সইতে না পেরে আত্মহত্যা করে। মনে পড়লো এবার? আফজাল সওদাগরের কোঁচকানো ভ্রু সোজা হয়। ঘটনা মনে পড়তেই সে অনবরত মাথা নাড়াতে নাড়াতে বললেন, হ্যাঁ হ্যাঁ, মনে পড়েছে। সে অনেক আগের কাহিনী। বেচারা নির্দোষ ছিল, কিন্তু ভুল তথ্যের কারণে তাকে হেনস্থা পোহাতে হয় এবং সে এটা মানতে না পেরে আত্মহত্যা করে। কিন্তু এটার সাথে ওটার কি সম্পর্ক? সম্পর্ক আছে চাচা, সেই রফিক মোহাম্মদের ছেলেই মাহতাব দুলা ভাই। আফজাল সওদাগর হতভম্ব দৃষ্টিতে তাকিয়ে রইল। বিস্মিত কণ্ঠে বলে উঠল, কি পাগল হলে নাকি? মাহতাবের বাবা মারা গেছে 3 বছর আগে। তুমি কি বলছো এসব? আমি মোটেই ভুল বলছি না চাচা, দুলাভাই সেই লোকের ছেলে। আর 3 বছর আগে যে লোকটা মারা যায় তিনি কেবলমাত্র মহিনের বাবা। চিত্রার রহস্য নামা গোলক ধাঁধায় ফেসে সবাই হতভম্ব। ওই হতভম্ব কণ্ঠে বলল, মানে হলো লতা আন্টি মানে মাহতাবুল্লাহ ভাইয়ের মা রফিক আঙ্কেল মারা যাওয়ার পর আবার দ্বিতীয় বিয়ে করেন এবং সেই ঘরের সন্তানই হলো মহিন, তাই না আন্টি? শেষের প্রশ্নটা লতা বেগমের দিকে তাকিয়ে করল চিত্রা। মহিলা রীতিমতো তাজ্জব বনে রইলেন। প্রশ্নটা করলেই উপর নিচ মাথা নাড়িয়ে ক্ষীণ স্বরে বলল, হ্যাঁ। উপস্থিত সবার মাঝে অবিশ্বাস্যকর পরিস্থিতি। একজন আরেকজনের মুখ চাওয়াচাওয়ি করছে। এমন কিছু যে থাকতে পারে তা কেউ ঘুণাক্ষরেও টের পায়নি। চাঁদনি আপা ফ্যাল ফ্যাল করে তাকিয়ে রইল মাহাতাবের দিকে। বিবশ কণ্ঠে বলল, তারপর বল চিত্রা। চিত্রাও দীর্ঘশ্বাস ফেলে শুরু করলো, খুব সম্ভবত রফিক আঙ্কেল মারা যাওয়ার সময় দুলাভাইয়ের বয়স 6-7 ছিল। তার বাবার এমন মৃত্যু মানতে পারেনি সে। মনের মাঝে পুষিয়ে রেখেছিলেন ভীষণ ক্ষোভ। ওপর সে যতটা ভালো মানুষ ছিলেন, ভেতর ভেতর তার প্রতিহিংসা তাকে এর চেয়ে বেশি অন্ধ করে দিয়েছিল। যার ফলস্বরূপ বড় হওয়ার পর সেই প্রতিহিংসা পরায়ণের জন্য সে বিয়ে করেছে চাঁদনি আপাকে। চেয়েছিল এই বাড়ির ভিটেমাটি আঁকড়ে ধরে সবাইকে নিঃশেষ করে দিতে, তাই না দুলা ভাই? মাহাতাব জবাব দিল না। মাথা নিচু করে দৃষ্টি নিবদ্ধ করলো ড্রয়িং রুমের মেঝেতে। সবার নিস্তব্ধতা ঠেলে চিত্রাই আবার বলে উঠল, দুলা ভাই সম্ভবত তার মায়ের দ্বিতীয় বিয়ে এবং সে ঘরের সন্তান মহিনকেও মানতে পারেনি, কিন্তু সময় ও পরিস্থিতির কারণে সে বলতে পারেনি সেটা। তাই তো সবার প্রতি ক্ষোভ মেটানোর সুযোগ পেল আপার 7 মাসের সেই অনুষ্ঠানে। চেরির ভাষ্যমতে চেরির শরীরে হাত দিয়েছিল মহিন, যা পরবর্তীতে ওই আপা নিজের নামে চালিয়ে দিয়েছিল তোমাদের সাথে। আমরাও ঘৃণা করেছি মহিনকে,
চেরির কথাতে সত্যতা ধরেছি, আর তার কারণও আছে। কিন্তু পরপর আমাদের উপর অ্যাসিড নিক্ষেপ এবং মহিনের মৃত্যু সব ধোঁয়াশা করে রেখে দিল। অতপর সেদিন বড় আপার সিঁড়ি থেকে পড়ে যাওয়া আমার কলঙ্কের কালি হলো। কিন্তু এখানে এত মানুষকে বিভিন্ন ঘটনার সাপেক্ষে দোষী মনে হলেও দোষগুলো করেছে একজন, সে হলো মাহতাব। প্রথমে আসে চেরির ঘটনায়। চেরিকে আধার ঘরে ডেকে নিয়ে মহিন বিশ্রী কাজ করেছে আমরা জানতাম এবং মেনেও নিয়েছিলাম। কিন্তু সেদিন চেরির সাথে দুষ্টুমি করার ছলে জিজ্ঞেস করতেই চেরি বলল সে মহিনের মুখ দেখেনি, পাঞ্জাবি দেখেছিল। সেই অনুষ্ঠানে দুলাভাই এবং মহিন একই পাঞ্জাবি পরেছিল, তাই দোষটা দুজনের একজনই করতে পারে। সন্দেহের তালিকায় পড়ে গেল দুজনের নাম। অতপর কিছুদিন আগে কোচিং থেকে আসার সময় আমি মাহতাব দুলাভাইকে দেখি পতিতালয়ের একটা গলিতে যেতে। প্রথমে বিশ্বাস হচ্ছিল না, কিন্তু আমি নিজের সাথে সাথে তার পিছে গিয়ে নিজের চোখে বিশ্বাস করিয়েছি। সব ঘটনাগুলো কেমন আমার মাথায় ঘুরপাক খেতে লাগলো। আব্বু বলেছিল মহিন মারা যাওয়ার আগে আমার ফোন দিয়ে তার সাথে কেউ কথা বলেছে। আমি চট করে রেকর্ডিং লিস্টে ঢুকে যাই, আর সৌভাগ্যক্রমে সেদিনের রেকর্ডিং পেয়েও যাই। সেখানে কণ্ঠ ছিল মহিন আর একজন ছিল দুলাভাই। তারা কি নিয়ে যেন তুমুল কথা কাটাকাটি করেছে। স্পষ্টভাবে বোঝার পর বুঝলাম মহিন প্রচুর ভয় পেয়েছিল। সে বুঝতে পেরেছিল আমাদের অ্যাসিডের ঘটনা সম্পূর্ণ রূপে তার ঘাড়ে গিয়ে পড়বে, তাই সে দুলাভাইকে হুমকি দিচ্ছিল সব বলে দিবে বলে। আর দুলাভাই আমার ফোন দিয়ে কল দিয়েছিল হয়তো ধরা না পড়ার জন্য। হয়তো সে মহিনের হুমকিতে ভয় পেয়েই খুন করেছে নিজের ভাইকে। কেবল তাই না, দুলাভাই মানসিকভাবে বিপর্যস্ত, তাই নারী দোষ আছে। পতিতালয়ে তার প্রায়ই আসা যাওয়া। ড্রয়িং রুম জুড়ে নিস্তব্ধতা, সকলের চোখে অবিশ্বাস্যতা। স্বয়ং লতা বেগম তার ছেলের দিকে সেই অবিশ্বাসের দৃষ্টি নিয়ে তাকিয়ে রইলেন। কণ্ঠধ্বনির মাঝে আটকে রইল শব্দরা। বহু কষ্টে সে উচ্চারণ করলো, এসব মিথ্যে, তাই না আব্বা? মাহতাব আগের ন্যায় মাথা নিচু করেই রইল। সবাই মাহতাবের উত্তরের আশায় উন্মুখ হয়ে রইল। এই বুঝি মাহতাব বলবে সব মিথ্যে, কিন্তু সবাইকে ভুল প্রমাণ করে দিয়ে গম্ভীর কণ্ঠে বলল, সবই সত্যি, একটা শব্দ মিথ্যা না। আমাকে যা ভাবেন সবাই, তা আমার ভালো মানুষের আদল কেবল। আমি ভালো মানুষ নই। আর চিত্রাদের অ্যাসিড নিক্ষেপ করার কাজটাও আমি করিয়েছি। উদ্দেশ্য ছিল চেরি আর ওহিকে ঝলসানো, চিত্রাকে না। আর মহিনকেও খুন করেছি অনিচ্ছাকৃত। আমি ওকে অনেক বোঝানোর চেষ্টা করেছিলাম, কিন্তু ও বোঝেনি। আমি নিজের রাগ সংবরণ করতে না পেরে মেরে ফেলি। অ্যাসিড নিক্ষেপ করা ওই দুই ছেলেকেও আমি মেরেছি, যেন ওরা আমার বিপদ আনতে না পারে। চেরির সাথেও ওটা আমি করেছি। শেষ কথাটা সম্পূর্ণ হওয়ার আগেই সশব্দে চড় পড়ে মাহতাবের গালে। চড়টা মেরেছে চাঁদনি। রাগে তার মুখ লাল হয়ে গিয়েছে, হাত পা কাঁপছে। একদলা থুথু মাহতাবের উপরে ফেলে ঘৃণা ছুড়ে বলল, পিচাস। চিত্রা চাঁদনিকে শক্ত করে ধরলো, কম্পিত কণ্ঠে বলল, আপনি সেদিন চাঁদনি আপাকে সিঁড়ি থেকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছেন, তাই না? আমি হাতটা কেবল ঝাড়া দিয়ে দিয়েছিলাম, কিন্তু আপা বলল আমি নাকি ধাক্কা দিয়েছি। তখন ওপরে আমি আর আপনি ছিলাম, যেহেতু আমি করিনি তার মানে। চিত্রার বাকি কথা বলতে হয় না, মাহতাবি গম্ভীর কণ্ঠে বলে, আমি করেছি সে কাজটা। আর এই যে এত দ্রুত সবটা স্বীকার করে নিলাম কেন জানো? কারণ এত শত বাহানার মাঝেও আমি তোমায় ভালোবেসে ফেলেছি। আবারও চড় পড়লো মাহতাবের গালে। এবার চড়টা দিলেন আফজল সওদাগর। রাগে সে হুঙ্কার দিয়ে উঠল, তুমুল এক ধাক্কা দিয়ে বলল, তোর সাহস কি করে হলো আমার মেয়ের দিকে তাকানোর? তোর চোখ উঠিয়ে ফেলবো। মাহতাব কথা বলল না, ঠায় দাঁড়িয়ে রইল। আরো কয়েক ঘা প্রহার হলো, হইচই ভরে গেল সওদাগর বাড়ি। পুলিশ কল দেওয়া হলো। লতা বেগম জ্ঞান হারালেন। চাঁদনি কথা বলার শক্তি না পেয়ে ধপ করে বসে পড়ল। তুমুল বিশৃঙ্খলা পড়ল বাড়ি জুড়ে। চিত্রা সে বিশৃঙ্খলা ঠেলে বেরিয়ে গেল রাস্তায়। রাত 11টার ব্যস্ত শহরে একা পায়ে হাঁটা শুরু করলো। অনেকটা পথ যাওয়ার পর পুলিশের একটা গাড়ি তার পাশ দিয়ে চলে গেল সওদাগর বাড়ির দিকে। চিত্রা তাচ্ছিল্য হাসলো খানিক। গত পরশু রাতে সে মাহতাব দুলাভাইদের বাড়িতে প্রবেশ করেছিল পাইপ বেয়ে। ভীতু চিত্রা হুট করেই কেমন সাহসী হয়ে গেল। তৃপ্তি ভরে সে দেখে নিল শহরের রাজপথ।
আর তো থাকা হবে না এই শহরে। সে আর বাহার ভাই তো অনেক দূর চলে যাবে সংসার করতে। কালই তারা শহর ছাড়বে। বাহার ভাই আরেকটা চিঠি পাঠিয়ে নির্দিষ্ট ঠিকানা দিয়ে দিয়েছে। সেখানে গেলেই দুজনের দেখা হবে। তারপর চিরতরে বাহার ভাই চিত্রার। খুব দূরে চলে যাবে তারা। কিন্তু বাহার ভাই বেছে বেছে কবরস্থানের ঠিকানাই কেন দিল?